প্রায় আড়াই মাস ধরে চলছে বাংলাদেশের রাজনৈতিক সংকট। এরই মধ্যে বিএনপি নেত্রী খালেদা জিয়া আবারও সংলাপের ডাক দিয়েছেন, কিন্তু সংকট সমাধানের কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। অন্যদিকে এরই মধ্যে নিখোঁজ হয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। গুমের দীর্ঘ তালিকায় কি তার নামও যোগ হলো? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে। আজ প্যানেলে আছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবং ইংরেজি দৈনিক দ্য অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাজমেহরি এসে ইসলাম এবং বেসরকারি সংস্থা নিজেরা করির সমন্বয়ক খুশি কবির। বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে অনুষ্ঠানের প্রথম প্রশ্নে যাচ্ছি। আজ অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করবেন এএসএম শরফুল ইসলাম। আমার প্রশ্নটি হলো, একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলির মধ্যে সংলাপের জন্য বেগম খালেদা জিয়া আবারও প্রস্তাব দিয়েছেন। চলমান রাজনৈতিক সংকট সমাধানে তা কি একটি নতুন সুযোগ সৃষ্টি করেছে? ধন্যবাদ আপনাকে। বহুদিন পর খালেদা জিয়া প্রকাশ্য সংবাদ সম্মেলনে এসে কিছু প্রস্তাব দিয়েছেন। ওনার প্রশ্ন হচ্ছে যে চলমান রাজনৈতিক সংকট সমাধানে এটা কি কোনো নতুন সুযোগ সৃষ্টি করেছে? শওকত মাহমুদ, খালেদা জিয়ার উপদেষ্টা। আমি তো মনে করি তার যে গতকালের সংবাদ সম্মেলনে যে কথাটি বলেছেন, তিনি আবার সংলাপের প্রস্তাব দিয়েছেন এবং 3টি দফার উল্লেখ করেছেন। এতে করে সংলাপ অনুষ্ঠানের আবার নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে এবং তিনি এর আগে, অবরোধের আগে যে 7 দফা প্রস্তাবনা দিয়েছিলেন, যেগুলো সংলাপের ভিত্তি হতে পারে, সেই 7 দফার সঙ্গে তিনি আবার নতুন করে যোগ করলেন যে কিভাবে সরকার এই সংবিধান সংশোধনী এনে এই তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় প্রশাসনের অধীনে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পথ প্রশস্ত করা যায়, সেটি খালেদা জিয়া একটা সুযোগ করে দিয়েছেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে এই সংলাপের যে পরিবেশ, সেই সৃষ্টির জন্য মিথ্যা মামলা, গুম, খুন এবং এগুলো বন্ধ করা এবং একটা মুক্ত রাজনৈতিক চর্চার সুযোগ দেওয়ার জন্য। মিস্টার মোহাম্মদ, আমি খালেদা জিয়ার যে লিখিত বক্তব্য যেটি ছিল পড়ছিলাম, উনি বেশ কিছু কথা বলেছেন। নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, সংলাপের উদ্যোগ নিতে হবে, কিন্তু উনি একটি কথা যেটি বলেননি, অনেকে বলছেন যে সরকার যদি এগুলো করে তাহলে বিএনপি অবরোধ প্রত্যাহার করে নেবে। এটা বিরোধী দলের পক্ষ থেকে যখন প্রস্তাব দেওয়া হয়, তখন সরকারের পক্ষ থেকে যখন এর ন্যূনতম ইতিবাচকতা আসে, তখনই বিরোধী দল বলতে পারে যে আমরা এগুলো করা হলে আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে যেখানে ক্রমাগত সংলাপের ব্যাপারে একটি নেতিবাচক অবস্থান প্রকাশ করা হচ্ছে, সেখানে বেগম খালেদা জিয়া আগে থেকেই তিনি এটা বলতে পারেন না যে আপনারা এটা মেনে নিলে আমরা এটা। আচ্ছা, কিন্তু এই আলোচনার টেবিলে হতে পারে। এই সংলাপের কথা, মানে বিএনপির দিক থেকে আলোচনার কথা 5ই জানুয়ারি নির্বাচনের পর থেকে আপনারা বহুবার বলেছেন, এখনো তিনি আবার বলেছেন। তাহলে এটাকে আপনারা আবার নতুন কোনো সুযোগ, সম্ভাবনা তৈরি করা এরকম দেখছেন কেন? এটা তো নতুন কোনো কথা না। নতুন করে সুযোগ এই কারণেই দেখছি যে আপনি বলছেন যে আড়াই মাস ধরে যে কর্মসূচি চলছে, এই কর্মসূচির একটা দ্বিতীয় পর্যায়ে এটা যাওয়ার জন্য তিনি সুনির্দিষ্ট একটি প্রস্তাবনা দিয়েছেন যে সংসদের, যদিও এই সংসদ সম্পর্কে তিনি তথাকথিত সংসদ বলেছেন, এটা আমিও মনে করি, তারপরেও এই সংসদের মাধ্যমে এই চলতি অধিবেশন শেষ হবার আগেই যাতে একটি সংবিধান সংশোধন বিল এনে সে 5ম সংশোধনী বাতিল করা যায়, সেই সুযোগটির কথা তিনি নতুন করে বলেছেন। এটাই হচ্ছে, আমি মনে করি যে সেকেন্ডারি ফেজে বা দ্বিতীয় পর্যায়ে সংলাপকে নিয়ে যাওয়া বা রাজনৈতিক পরিস্থিতিকে থেকে সংকট উত্তরণের আর কি। ধন্যবাদ আপনাকে। খুশি কবির, আপনার কি মনে হয়? শওকত মাহমুদ বলছেন নতুন সুযোগ সৃষ্টি করেছেন খালেদা জিয়া। আমি যেটা মনে করি যে নতুন কোনো কিছু উনি যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে আমি নতুন কিছু দেখিনি। সেখানে যেটা হচ্ছে যে প্রস্তাব উনি দিচ্ছেন, সে প্রস্তাব আগের থেকেই, ইলেকশনের আগে থেকে, মানে 5ই জানুয়ারি যে ইলেকশন হয়েছিল 2014, তার আগে থেকে যে আন্দোলনও করে যাচ্ছিল, যেখানে অবরোধ আর হরতালগুলো চলছিল, এবং সেই একই বিষয়গুলো উনি খালি একটা জিনিস বলেছে যে উনি
গত বছর সময় দেওয়াতে, কেন আমরা 2014 সনে ইলেকশনের পরে এই ধরনের অবরোধ আর একটানা এরকম আমরা দেখিনি। তো উনি বলেছেন এটা ওনারা ভুল করেছেন, ওনারা প্রধানমন্ত্রীর বক্তব্যকে ওনারা গুরুত্ব দিয়েছিলেন, এবং যেহেতু এটা করা হয়নি সে কারণে আবার এখন এটা চলবে। তো আমার কাছে যেটা হচ্ছে যে এটা নতুন তো আসেইনি, বরঞ্চ যেটা হচ্ছে যে এই যে এখন যে ধরনের পেট্রোল বোমা যে অবস্থা সৃষ্টি হয়েছে, আর যে জনগণ এখন কিন্তু বাসায় নেই, হরতাল এখন একটা কর্মসূচি হিসেবে এটা ফেল করেছে, জনগণ এই কর্মসূচিকে গ্রহণ করছে না। কেন এটা জোর করে আওয়ামী লীগ জোর করে কোনো খালেদা জিয়ার এই বক্তব্যকে কেন্দ্র করে বা এটাকে ঘিরে নতুন কোনো কিছু বেরিয়ে আসছে না বলে আপনি মনে করছেন? তাহলে সংকট সমাধানেরও এটা কোনো ভিত্তি বলে আপনার মনে হচ্ছে না? একদম না। আমার মনে হয় যে উনি রাজনৈতিক একটা ব্যক্তি হিসাবে, একটা রাজনৈতিক দলের একজন প্রধান হিসাবে উনি যদি পাবলিকের কাছে উনি মাঝে মাঝে না আসেন, কথা না বলেন, তখন পাবলিকের থেকে এমনিতেই আরো দূরত্ব বেড়ে যাবে। মানে আপনার কি মনে হচ্ছে শুধু জনগণকে একটু জনগণের সামনে আসার জন্য সংবাদ আছেন, উনি কথা বলতে পারেন, উনি এখনো পার্টির চিফ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের কাছে ফেরত যাই, শুরুতেই দ্বিতীয় সারিতে বেগম খালেদা জিয়ার সর্বশেষ প্রস্তাবগুলো বর্তমান ক্ষমতাসীন দল কতটুকু দেখবে বা কতটুকু কেয়ার করবে? ধন্যবাদ আপনাকে। আসবো প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আপনার কাছে। যদিও প্রধানমন্ত্রী এর মধ্যে বক্তব্য দিয়েছেন, যে কি আরো কয়েকজন দর্শকের মতামত নেই। একদম পেছনের দিকে একজন হাত তুলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, সংলাপ ছাড়া কি বর্তমান সমস্যার সমাধান করা সম্ভব? অন্য কোনো ওয়ে আছে কি? আর এই যে খুশি কবির যে বলছেন যে খালেদা জিয়ার বক্তব্যে তিনি নতুন কিছু পাচ্ছেন না, এটা ওনার কাছে তেমন গুরুত্বপূর্ণ কিছু মনে হচ্ছে না। আমি আসলে এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে কোনো একটা সংলাপ ছাড়া বাংলাদেশের যে বর্তমান সমস্যা, এটা সমাধান করা সম্ভব কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক তৃতীয় সারিতে। জনগণের সমর্থন আরো বিরোধী দল পেতে পারতো, তো জনগণের ক্ষতি না করে জনগণের আরো কাছে গিয়ে কিন্তু এই সমস্যাটা সমাধান করা যেত। তো জ্বালাও পড়া কর্মসূচি না দিয়ে যদি তিনি জনগণের আরো কাছে গিয়ে তাদের সমস্যাগুলো জানতে পারতেন, তাহলে কিন্তু বিরোধী দলের জনপ্রিয়তাটা আরো বাড়তো বা তাদের সমর্থনটা আরো বাড়তো। এখানে খালেদা জিয়া গত 1 বছরে 13টা জনসভা করেছেন, সেখানে তিনি একই দাবি বারবার তুলে ধরেছেন, এবং আমার কাছে যে তথ্য আছে যেটা দেখছি, তিনি বলেছেন যে সংলাপের জন্য তার দল অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করবে না, সে বক্তব্য তিনি বলেছেন। এর বাইরে তিনি আর কি করতে পারতেন? আসলে সংলাপ তো আসলে এক পক্ষের ব্যাপার না, অপর পক্ষেও এখানে তার সমর্থনটা দিতে হবে যে আমিও সংলাপ করতে চাই। তো এখানে দুজনকে লেনদেনের একটা ব্যাপার আছে, যে হ্যাঁ আমি এখানে শান্ত হচ্ছে, আপনারা এখানে শান্ত হতে হবে, তাহলেই সংলাপের ব্যাপারটা আসবে, তার আগে আসবে না। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি ডক্টর তাজমের ইসলাম। বিএনপির আর কি করতে পারত? উনি বলছেন যে সেটা জনগণের আরো কাছে যেতে পারতেন উনি মনে করছেন এই ধরনের কর্মসূচি না। এখানে আমি এই একজন বক্তার যে প্রশ্ন করেছেন ওখানে একটু কনফিউশন আছে বলে মনে হচ্ছে প্রশ্নের মধ্যেই। সেটি হলো যে এই যে জ্বালাও পড়ার কথা, এখন কথা হলো বিরোধী দল যে অবরোধটা রেখেছে, বিরোধী দল জ্বালাও পড়াও কে করছে সেটা কিন্তু আইডেন্টিফাইড না। কারণ পেট্রোল বোমা কে ছুটছে আমরা দেখছি, পত্রপত্রিকায় সবাইকে দেখছি, কাজেই সবার নাম দেখছি। কাজেই সেই হিসাবে ঠিক আমরা বলতে পারি না যে বিরোধী দল এই জ্বালাও পোড়াও করার জন্য অবরোধটা দেখেছে। খালেদা জিয়া যে কথা বলেছেন এটা কি নতুন কিছু বলেছেন? আচ্ছা, নাম্বার 2 আমি এই প্রসঙ্গে আসছি যে খালেদা জিয়া সংলাপের কথা বলেছেন, এখানে এটা প্রশ্নের অবতারণা হয়েছে, এটা নতুন, এটা তো পুরাতন জিনিস। কিন্তু একটি কথা কিন্তু খালেদা জিয়া বলেননি, আমি ভেবেছিলাম উনি ওটা বলবেন। নির্বাচনের 5ই মে নির্বাচনের 5ই জানুয়ারি নির্বাচনের পূর্বে সরকার পক্ষ থেকে এবং অনেক টক শোতেও যে কথাটি বলা হয়েছিল যে এই 5ই জানুয়ারি নির্বাচনটা হলো সংবিধানের জন্য একটা অব্লিগেশন, অর্থাৎ আমরা যদি সংবিধানকে ঠিক করতে মিনস বিরোধী দলের যে ডিম্যান্ডটা সেটাও যদি আমরা করতে চাই, তাহলে এই নির্বাচনটা হতে হবে এবং সংবিধানকে কিছু, এটা সংবিধানের একটা অব্লিগেশন ছিল। কিন্তু আজকে আমরা কি দেখছি, সরকারি দল কিন্তু সেই কথা থেকে একেবারে অ্যাবাউট টার্ন হয়ে গেছেন, 180 ডিগ্রি ঘুরে গিয়েছেন। এই কথাটা কিন্তু আসে নাই, কিন্তু বিরোধী দল তার যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডই কিন্তু আছেন, ওনারা কিন্তু সেটাই বলছেন। এবং রাজনৈতিক একটি
সমাধান সংলাপ ব্যতীত অন্যভাবে হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমাদের জানা নেই। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক চতুর্থ সারিতে, একজন নারী যিনি হাত তুলেছিলেন। ম্যাম বললেন যে এখন আইডেন্টিফাই হয়নি যে কে বোমাটা মারছেন। এটা আমরা প্রায় দেখি টক শোতে এটা নিয়ে দুই দলকে মানে দোষারোপ করেন। তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে জনগণের স্বার্থের জন্য সবসময় বলে থাকেন রাজনীতি করেন, তো দুজনকে এরকম দোষারোপ করবেন। জ্বালাওপোড়াও ঠিক হচ্ছে, জনগণ মরছে, তো এখানে আমাদের জনগণের আস্থা কোথায়? আজ আমরা বাইরে যাচ্ছি, আমাদের অসুস্থ মা সবাই টেনশন করতেছেন যে বাসায় আমরা ফিরতে পারবো কিনা। তাহলে আমাদের জনগণের তাহলে তাদের কাছে কি চাওয়ার থাকলো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তাজমির ইসলাম, আপনি উনি যেটা বলেছেন খুব খুব সুন্দর কথা, খুব সুন্দর কথা। তারা দুজনেই রাজনীতি করছেন এবং জনসাধারণের জন্যই করছেন। অতএব জনসাধারণের স্বার্থে তাদের দুজনকেই এক টেবিলে বসে এটা সমাধান করতে হবে। দ্যাট ইজ দ্য অনলি সলিউশন। ধন্যবাদ আপনাকে। ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। খালেদা জিয়ার যে বক্তব্য, প্রধানমন্ত্রী এটিকে নাকচ করে দিয়েছেন বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। তিনি বলেছেন যে যাদের হাতে রক্তের দাগ তাদের সঙ্গে আবার কিসের সংলাপ, প্রশ্ন তুলেছেন। তাহলে কি এটা পুরোপুরি নাকচ হয়ে গেল খালেদা জিয়ার এই প্রস্তাব? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আমাদের ম্যাডাম একটি প্রশ্ন তুলেছেন যে কারা এই পেট্রোল বোমা মারছে সেটি আইডেন্টিফাইড নয়। এদেশের মিডিয়া, ইলেকট্রনিক, আপনার প্রিন্ট, তারা কি সবাই মিথ্যা বলছে? যারা আমাদের বন্ধু রাষ্ট্রের যে রাষ্ট্রদূতরা, তারা সবাই মিলে একদিন বেগম খালেদা জিয়ার কাছে গেলেন এবং গিয়ে বললেন যে সন্ত্রাস বন্ধ করুন এবং আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করুন। তিনি যদি তার দল এবং তার আহ্বানে যদি কোনো সন্ত্রাসী না হয়ে থাকে, তাহলে এই রাষ্ট্রদূতরা এতজন গিয়ে কেন তাকে, যিনি সন্ত্রাস করছেন না, তাকে কেন সন্ত্রাস বন্ধ করার কথা বলছেন? তাই আমি মনে করি যে সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যাই বলতে হবে। মিথ্যাচার দিয়ে সত্য ঢাকা যাবে না। কিন্তু রাষ্ট্রদূতরা তো সরকারকেও সংলাপের জন্য বলেছে। আমি যেটি কথা বলতে চাই সেটি হলো যে বন্ধু রাষ্ট্রের যারা, শুধু বন্ধু রাষ্ট্র নয়, জাতিসংঘ, আমাদের স্টেট ডিপার্টমেন্ট, ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের দেশের অনেকেই, তারা সবাই বলেছেন যে সংলাপ প্রয়োজন আছে। এটা স্বাভাবিক। গণতন্ত্রে সংলাপ কিন্তু একটি অব্যাহত একটি প্রক্রিয়া, কোনো একটি স্টপ গ্যাপ ব্যবস্থা নয়। তাই সংলাপের আগে এখন বড় সমস্যাটি কোনটি? এখন সংলাপের আগে বড় সমস্যাটি হলো পেট্রোল বোমায় মানুষ অগ্নিদগ্ধ হচ্ছে তাদের। ধরুন আজকে সংলাপের মধ্য দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, যারা পেট্রোল বোমায় মারা যাচ্ছে তাদের কাছে জীবনটা বড়, না একটি নির্ধারিত তারিখে একটি নির্বাচন বড়? কোনটা? আজকে দেশের 15 লক্ষ যে আমাদের শিক্ষার্থী, তাদের কাছে কি নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ, না তাদের শিক্ষা ক্ষেত্রে তাদের যে অনিশ্চয়তার অবস্থা এসেছে সেটিকে তারা নির্ধারণ করবেন? আরেকটি কথা বলতে চাই, গতকাল যখন, তাহলে খালেদা জিয়ার এই বক্তব্যকে কেন্দ্র করে কি সংলাপের আর কোনো সুযোগ নেই? আমি সে কথা বলছি না। রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কথা নেই। তবে প্রথম প্রশ্ন হলো যে গতকাল যখন তিনি সংবাদ সম্মেলনের আহ্বান দিয়েছিলেন, সারা দেশের মধ্যে কিন্তু একটি প্রত্যাশা তৈরি হয়েছিল, হয়তো কোনো একটা নূতন ঘোষণা আসবে, হয়তো এমন ঘোষণা হতে পারে যে তিনি এই আন্দোলনকে আরও বেগবান করবেন, অথবা তিনি এই আন্দোলনের একটি অবসান ঘটিয়ে সংলাপের একটি ক্ষেত্র প্রস্তুত করবেন। কিন্তু তার সেই প্রেস কনফারেন্স, যদিও প্রেস কনফারেন্সে তিনি সেখানে কোনো আমাদের সাংবাদিক ভাইদেরকে প্রশ্ন করতে সুযোগ দিলেন না। আমি শেষ করতে চাই, সংলাপের সম্ভাবনা আছে। আমি আরেকটি কথা বলতে চাই, আজকে তো একটি অকার্যকর কর্মসূচি চলছে, মানুষ পড়ানো হচ্ছে অকার্যকর। আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে যানজট আছে, পত্র পত্রিকাগুলোতে যানজট আছে, অবরোধের যেটা জনগণ এটাকে কিন্তু প্রত্যাখ্যান করেছে। যে রাজনীতি জনগণের সাথে সম্পৃক্ত নয় এবং যে রাজনীতি শুধুমাত্র সন্ত্রাস নির্ভর, সেই রাজনীতি দিয়ে কিন্তু গণতন্ত্র করা যাবে না। আপনি যদি খুব সংক্ষেপে একটা প্রশ্ন উত্তর দেন, যদি বিরোধী দল এই কর্মসূচি প্রত্যাহার করে নেয়, সংলাপ হবে বা আলোচনা হবে, এরকম কোনো নিশ্চয়তা কি সরকার দিতে পারবে? সরকারের পক্ষ থেকে কিন্তু এই কথা স্পষ্ট করে বলেছেন যে আগে জামাত ইসলামের সংস্পর্শ ত্যাগ করুন
এবং সন্ত্রাস বন্ধ করুন, সংলাপের একটি পরিবেশ সৃষ্টি হবে এবং সেখানে সংলাপ তো একদিনের নয়, সংলাপ আজকে বসলো কালকে শেষ হয়ে গেল তা নয়, সংলাপ একটি দীর্ঘ প্রক্রিয়া এবং সংলাপ শুধু একটি বিষয় তো নয়। আপনি ধরুন আজকে নির্বাচন নিয়েই কেন শুধু সংলাপ হবে কেন? আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, আমাদের দেশে দুর্নীতির অবসান করতে হবে, সেগুলি কি সংলাপের বিষয় নয়? ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আরেকজন দর্শকের মতামত নিয়ে আসি দ্বিতীয় সারিতে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমরা একটা অবরোধের মধ্যে আছি। আমার প্রশ্ন হচ্ছে যে দুজন নেত্রীর কাছে আমরা 16 কোটি মানুষ কি জিম্মি হয়ে গেলাম? এর থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নাই? ধন্যবাদ আপনাকে। শওকত মোহাম্মদ ইকবাল সোবহান চৌধুরীর কথা আপনি শুনলেন এবং খালেদা জিয়া যেটি বলেছেন যে যৌক্তিক পরিণতি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আপনি কি বুঝতে পারছেন যে আসলে যৌক্তিক পরিণতিটা কি? আমরা তো দৃঢ়ভাবে বিশ্বাস করি যৌক্তিক পরিণতি হচ্ছে যে আন্দোলনের বিজয় হবে এবং একটি নির্দলীয় প্রশাসনের অধীনে নির্বাচন হবে। জনাব ইকবাল সোবহান চৌধুরী সাহেব কতগুলো কথা বলেছেন। আপনি জিজ্ঞেস করেছিলেন যে প্রধানমন্ত্রী বলেছেন আজকে যে যাদের হাতে রক্তের দাগ তাদের সঙ্গে কি সংলাপ। এই প্রসঙ্গে আমি বলতে চাই যে রাজনীতিবিদরা কর্মসূচি দেন, সেই কর্মসূচির মধ্যে বাংলাদেশের রাজনৈতিক মানদণ্ডে কিছু কিছু সহিংসতার ঘটনা ঘটে, অতীতেও ঘটেছে, এখনো ঘটছে, কিন্তু সহিংসতা আমাদের কারো কাম্য নয়। এই কথাটি আমি বলতে চাই যে গতকাল বেগম খালেদা যেটা বলেছেন যে সহিংসতা করছে সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, সরকারি দল করছে, এবং আপনারা দেখেছেন বিভিন্ন কাগজে বেরিয়েছে যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাদের কাছ থেকে পেট্রোল বোমা উদ্ধার। মূল ঘটনার তুলনায় তার সংখ্যা কতগুলো, এটা হচ্ছে যে মিডিয়া যে কথাগুলো বলছে, এখনকার মিডিয়া হচ্ছে একটা প্রচন্ড সেন্সরশিপের মধ্যে চলছে। আপনার সালাউদ্দিন আহমেদের মতো একজন বিএনপির নেতা, বলছেন তিনি 5 দিন ধরে আজকে গুম হয়ে আছেন, কিন্তু আপনি মিডিয়াতে কি কোনো অনুসন্ধানী প্রতিবেদন দেখতে পাচ্ছেন? এই কারণে পাচ্ছেন না কারণ সরকারের পক্ষ থেকে এক ধরনের চোখ রাঙানি আছে। আমি ওই কথাটি বলতে চাচ্ছি যে প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, আপনার মনে আছে 2009 সালের 25শে ফেব্রুয়ারি যেদিন বিডিআর বিদ্রোহ সংগঠিত হয়, সেদিন সকালে যারা খুনে অংশ নিয়েছিল তাদের সঙ্গে প্রধানমন্ত্রী বিকেলবেলা গণভবনে কি সংলাপ করেন নাই? করেছে। এখন রাজনীতিবিদদের সঙ্গে সংলাপে অনীহা, কিন্তু যারাদের হাতে রক্তের জাগ ছিল এবং যারা সেখান থেকে সংলাপ থেকে বেরিয়ে গিয়ে আরো খুনে অংশ নিয়েছে তাদের সঙ্গে যদি প্রধানমন্ত্রী কেন সংলাপ করেছিলেন? শান্তি আনার জন্যই তো। আজকে বেগম খালেদা জিয়া 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি বলছেন, তিনি আন্তর্জাতিক পর্যায়ের তদন্ত দাবি করেছেন যে এই সহিংসতাগুলো কারা করছে, আসুন বের করি। সেখানেই না গিয়ে আমরা শুধু একতরফা বলছি যে এই পেট্রোল বোমায় দগ্ধ হচ্ছে। আজকে আমরা যারা গুম হচ্ছে, পুলিশ ক্রস ফায়ারে মারছে, সেগুলো নিয়ে এই প্রসঙ্গে পরে আসবো। আমার কথা হচ্ছে যে সংলাপের কোনো বিকল্প নেই, সংলাপ হতেই হবে। ধন্যবাদ আপনাকে। আমি দর্শক শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপে উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনারা আরো বিস্তারিত মতামত দিতে চাইলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। আর যারা ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলাদেশ সংলাপের পাতায় আপনার মতামত দেবার সুযোগ তো রইলই। একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপে। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। পরের প্রশ্নে যাচ্ছি এবারে। পরের প্রশ্ন করবেন শিহাব শুভ। আমার প্রশ্নটি হচ্ছে, অজ্ঞাত স্থান থেকে হরতাল সহ রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান দেওয়া হচ্ছে, সেগুলো কি গণমাধ্যমে প্রচার করা উচিত কিনা? ইকবাল সোবহান চৌধুরী, যে অজ্ঞাত স্থান থেকে যেগুলো দেওয়া হচ্ছে এগুলো কি গণমাধ্যমে প্রচার করা উচিত? আজকে প্রশ্নটি হলো যে একসময় আমরা জানতাম লাদেন অজ্ঞাত স্থান থেকে তিনি ঘোষণা দিচ্ছেন। এখানেও আমরা দেখলাম যে বিএনপি কিন্তু কোনো আন্ডারগ্রাউন্ড দল নয়। বিএনপি একটি সুপ্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাজনৈতিক দল, এবং সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে যখন অজ্ঞাত স্থান থেকে যখন এই ধরনের একটি প্রোগ্রাম আসে, এবং তাকে আজকে তিনি তো অজ্ঞাত স্থানে ছিলেন, বিএনপি জানলো কিভাবে যে তাকে পুলিশ বা সরকারি বাহিনী তারা ধরে নিয়ে গেছে?
তিনি তো অজ্ঞাত স্থান থেকে আচ্ছা, প্রতিদিন মিস্টার চৌধুরী, প্রেস রিলিজ দিতেন। এখানে একটি প্রশ্ন হলো, এখানে প্রশ্ন হলো যে দেখুন মিডিয়া কতটুকু আজকে স্বাধীনভাবে কাজ করছে। অজ্ঞাত স্থান থেকে এই ধরনের প্রেস রিলিজ আসার পরেও সরকারের পক্ষ থেকে মিডিয়ার উপরে কোনো চাপ আসেনি যে তার এই প্রেস রিলিজ ছাপা যাবে। মিস্টার চৌধুরী, আমি একটি প্রশ্ন করি যে ধরুন এই ধরনের কর্মসূচির আহ্বান সাধারণত দেওয়া হয় কোনো রাজনৈতিক দলের অফিস থেকে। আপনিই বলছেন বিএনপির অফিসে সরকার তালা লাগিয়ে দিয়েছে, বিএনপির যিনি মুখপাত্র ছিলেন, যাকে মুখপাত্র দেওয়া হচ্ছে তিনি অ্যারেস্ট হচ্ছেন, তাহলে এই দলটার সামনে আর কি অপশন থাকে? বিএনপির অফিসের থেকে তো এখন প্রধান বেগম খালেদা জিয়ার অফিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে তিনি যে অফিসটি করেছেন সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ স্থান হয়ে গিয়েছে এই বিএনপির অফিস থেকে। বিএনপির অফিসে কেউ যায় না এবং বেগম খালেদা জিয়ার অফিসে সবাই হুমড়ি খেয়ে পড়ছেন। দেখুন আপনি প্রেস কনফারেন্স করলেন, তার আশেপাশে কোনো সিনিয়র নেতারা ছিলেন না, কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু ঘুরে ফিরে আছেন, তারা কেউ কিন্তু গ্রেপ্তার হননি। অনেকেই যাদের কথা আমি বলছি যে যারা যাওয়ার, আমি তাদের সাথে ডেইলি স্টারের একটি কালকে অনুষ্ঠান হয়েছে, সেখানে আমি দেখলাম তাদেরকে সেই অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন। তারা যদি সেখানে যেতে পারেন তাহলে বেগম খালেদা জি একটি প্রেস কনফারেন্স করছেন এতদিন পরে, নেতা হিসাবে নেত্রীর পাশে দাঁড়ানোরই তো তাদের এখন দায়িত্ব ছিল, যত ঝুঁকি আসুক না কেন। আমি আপনার কাছে আসছি শওকত মাহমুদ, যে বিএনপির মতো একটা দল, বিএনপির অনেক নেতাও বাইরে আছেন, তাদেরকে এরকম অজ্ঞাত স্থান থেকে প্রেস রিলিজ দিয়ে হরতালের ডাক দিতে হবে কেন? অজ্ঞাত স্থান থেকে দেওয়ার পরও তো নিরাপত্তা থাকছে না। সালাউদ্দিন আহমেদ তো অজ্ঞাত স্থান থেকে দিয়েও সে তো গুম এড়াতে পারেনি। আপনি কোন জায়গা থেকে দিবেন? আপনি বলছেন যে মিস্টার চৌধুরী বলছেন যে বিএনপির অনেক সিনিয়র নেতাও এখন জেলের বাইরে আছেন, কিন্তু তারা তো কোনো এই ধরনের স্টেটমেন্ট নিয়ে এগিয়ে আসছেন না। গতকালকে যে অনুষ্ঠানের কথা বলেছেন সেখানে ঢোকার জন্য গোয়েন্দা পুলিশের খাতায় সই করে তো ঢুকতে হয়নি। সেখানে বিএনপির, আমি বলছি ঢুকতে হয়নি, এটা তো সত্য কথা, ডেইলি স্টারের অনুষ্ঠানে। কিন্তু বিএনপির চেয়ারপারসনের অফিসে যাওয়ার জন্য প্রথমে তাদের অনুমতি নিতে হয়, তারা উপরের সঙ্গে যোগাযোগ করেন, যোগাযোগ করলে বলা হয় হয় গ্রেপ্তার করো না হলে ফিরিয়ে দাও। তো গ্রেপ্তারের আশঙ্কা নিয়ে কি ওই কার্যালয়ে যাবেন কোন রাজনৈতিক নেতা? এটা কি হয় নাকি? কেন যাবেন না? কেন যাবে? রাজনীতি করলে গ্রেপ্তার হতে হবে। আমি যেই অফিসে গেলেই আমাকে গ্রেপ্তার করবো, আমি সেখানে যাব কেন? এটা তো কোনো রাজনীতিক না। আপনি আপনার চেয়ারপারসনের সঙ্গে আপনি দেখা করতে পারছেন না, যারা ভেতরে আছে তারা বেরোতে পারছে না, যারা সেখানে একটা স্টিকার লাগাতে যারা খাওয়া নিয়ে যায় তারা খাওয়া দিতে পারছে না, তাদের খাওয়া ফেলে দেওয়া হচ্ছে। এখন এই যে সেই পরিস্থিতিতে অজ্ঞাত থেকে দেওয়াটা, এটা কি আসলে গণমাধ্যমে ছাপা উচিত? অবশ্যই ছাপা উচিত। গণমাধ্যম ভেরিফাই করবে যে এটা জেনুইন কিনা। যদি অজ্ঞাত স্থান থেকে আসার পরে দেখে যে না এটা বিএনপিরই প্রেস রিলিজ, অবশ্যই গণমাধ্যম ছাপবে। কারণ গণমাধ্যমকে শুধু আওয়ামী লীগের জনগণ বা ওই জাতীয় পার্টির জনগণকে ক্যাটার করলে হবে না, বাংলাদেশের সমগ্র জনগণ জানাতে হবে যে অমুক দল এই কর্মসূচিটি দিয়েছে। এটা তো জনগণের সংবাদ প্রকাশেরই আমাদেরই একটি ব্যাকরণ। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের কাছে একটু যায়, বাঁ দিকে মাঝামাঝি একজন হাত তুলেছেন। আমার প্রশ্নটি হচ্ছে যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি মাঠে ময়দানে থেকে রাজনীতি করবেন, তিনি নিজেই অজ্ঞাত স্থান থেকে প্রেস লিস্ট দিচ্ছেন, আবার নিজেই হারিয়ে গিয়েছেন। এটা আসলে আমাদের কাছে বোধগম্য না। একজন রাজনৈতিক নেতা নিজে অজ্ঞাত হয়ে অজ্ঞাত জায়গা থেকে দেবে, এটা কেমন ধরনের রাজনীতি? কি মনে হয় মূল যে প্রশ্নটা, এগুলো কি গণমাধ্যমে ছাপানো উচিত নাকি উচিত না? এটা তো আমাদের দেশে অবাধ গণমাধ্যমের বিচারণ বলেই এগুলো ছাপানো হচ্ছে। আমার মনে হয় এইগুলো যেগুলো জনগণের বিপক্ষে যায়, আমাদের গণমাধ্যমের একটা দায়বদ্ধতা থাকা উচিত। যেগুলো মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য হুমকি, যেগুলোয় মানুষ মরে যাচ্ছে, এই ধরনের অজ্ঞাত স্থানের কোনো প্রেস লিস্ট আমার মতে এগুলা ছাপানো ঠিক না। ধন্যবাদ আপনাকে। এখানে আরেকজন পেছনের দিকে স্ট্রাইপ শার্ট। প্রথমে আমি বলতে চাই যে পেট্রোল বোমা মারা হচ্ছে, এরা সবাই আইডেন্টিফাইড, বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই করছে। কিন্তু জামাত বিএনপির গুলো ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া দুটোই আসছে, কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের গুলো প্রিন্ট মিডিয়ায় আসছে, ইলেকট্রনিক মিডিয়ায় আসছে না। একটা বিষয়। আর একটা হচ্ছে যে সালাউদ্দিন আহমেদের প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে ছাপা হবে কিনা, যেখানে হাইকোর্টে তারেক জিয়ার বিবৃতি প্রকাশ করার বিরুদ্ধে রুল জারি করেছে, সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রবিরোধী যদি কোনো প্রেস বিজ্ঞপ্তি থাকে সেটা প্রকাশ করা যাবে না। কিন্তু বিএনপির এই প্রেস বিজ্ঞপ্তি কি রাষ্ট্রবিরোধী? আপনার কি মনে হয় রাষ্ট্রবিরোধী? অবশ্যই না, কারণ হরতাল দিতেই পারে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। খুশি কবির, এখন একটা রাজনৈতিক দল তারা কর্মসূচি দেবে, রাজনৈতিক কর্মসূচি দেবে, এটা তাদের অধিকার আছে এবং তাদের রাজনৈতিক দল হিসাবে দেওয়া উচিত।
কিন্তু একটা রাজনৈতিক দল সবাই জানে তাদের অফিস কোথায়, তাদের অফিস ধরলাম তো তালাবদ্ধ, কিন্তু চেয়ারপারসনের অফিস তো চেয়ারপারসন যাচ্ছে, আর যারা যাচ্ছে আসা যাওয়া করছে, যে একজন বলেছে যে আপনারা বলেছেন যে ভয় যাচ্ছে না, যেহেতু প্রশ্ন করতে হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হবে। রাজনীতি করতে গেলে অ্যারেস্ট করা হবে ভয়ে আমি যদি না যাই আর রাজনীতি না করি, তাহলে আমি কি ধরনের রাজনীতি করতে চাচ্ছি? কেন আমাকে যদি প্রমাণ করতে হয় যে আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, আমাকে কোণঠাসা করা হচ্ছে, তাহলে আমি ওই রিস্ক নিয়ে আমি এটা পাবলিকলি এটা এক্সপোজ করতে চাই যে এখানে রাজনীতি করা হচ্ছে। এখন অজ্ঞাত জায়গা থেকে গণমাধ্যমের কি এগুলোকে সেটা ছাপানো বলেন যে উচিত? গণমাধ্যম যেটা হচ্ছে যে গণমাধ্যম বিশেষ করে প্রিন্ট মিডিয়া, কেন ইলেকট্রনিক মিডিয়ার ওই সময় একটা আছে, আর ইলেকট্রনিক মিডিয়া আমি জানি না, যদি প্রিন্ট মিডিয়া এত ওপেনলি সব কিছু আলোচনা করতে পারে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমটা ডিফারেন্ট সময়ে একটা সীমাবদ্ধতা আছে, এটা হবে আসা উচিত কি উচিত না? না, প্রশ্ন যেহেতু আছে যে প্রিন্ট মিডিয়াতে আসছে, কিন্তু না, উনি ভিন্ন একটা প্রসঙ্গ বলেছেন। আমরা বলছি যে অজ্ঞাত স্থান থেকে যে প্রেস রিলিজ দিয়ে বলা হচ্ছে যে 72 ঘন্টা হরতাল হবে, মিডিয়ার দায়িত্ব যারা প্রিন্ট করছে যে তারা কনফার্মড কিনা, এবং আমরা পাবলিক হিসাবে আমাদের প্রশ্ন করার অধিকার আছে যে অজ্ঞাত স্থান থেকে একটা বড় দল কেন এই ধরনের বিবৃতি পাঠাচ্ছে। ধন্যবাদ আপনাকে। ডক্টর তাজমেরি ইসলাম, অজ্ঞাত স্থান থেকে কেন পাঠাচ্ছে, বিশেষ করে সালাউদ্দিন আহমেদ, আমার মনে হয় এই প্রশ্নের জবাব সরাসরি হা না করে দেওয়ার কোনো সুযোগ নাই, একটু হলেও ব্যাকগ্রাউন্ড বলতেই হবে। অনেক ব্যাকগ্রাউন্ড আলোচনা হয়েছে, এর মধ্যে থেকে আমি কথাগুলো বলবো যে ইলিয়াস আলী কিন্তু অজ্ঞাত স্থান থেকে কিছু করে নাই, উনি কিন্তু ফিজিক্যালি সামনে এসেই কাজগুলো করেছেন। এরকম চৌধুরী আলম বা গুমের সারিতে যারা আছেন তারা অজ্ঞাত স্থান থেকে কিন্তু কিছু বলেন নাই। রিজভির কি পরিণতি হয়েছে আমরা জানি। এখন যে প্রশ্নটি আসছে যে সালাউদ্দিন সাহেব কেন অজ্ঞাত স্থান থেকে, কেন হিডেন অবস্থা থেকে এটা করছিলেন, দেশে রাজনীতি বলতে যা বোঝায় অবাধ চর্চা, মুক্ত চর্চা, গণতন্ত্রের চর্চা, আমি ভাবি এটা কি আসলেই দেশে আছে? এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। যদি আজকে থাকতো তাহলে সালাউদ্দিনকে অজ্ঞাত স্থান থেকে তার এই প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার কোনো প্রয়োজন হতো বলে আমি মনে করি না। ধন্যবাদ আপনাকে। আমি দর্শক শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেলও করতে পারেন, ইমেল করুন সংলাপ@bbc.co.uk এই ঠিকানায়। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপের প্রতিটি পর্ব এখন ইউটিউবেও আপলোড করা হচ্ছে। প্রতি সোমবার মধ্যরাতের আগেই প্রতিটি পর্ব ইউটিউবে আপলোড করা হয়। আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপে। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন শাহরিয়ার হালিম। চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে নির্বাচন আয়োজন করা তোড়জোড় সরকার করছে, সেটি কতটা বাস্তবসম্মত এবং কতটা গ্রহণযোগ্য হবে? ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই যে নির্বাচনের আয়োজন কতটা বাস্তবসম্মত কিংবা গ্রহণযোগ্য হবে, সেটাই প্রশ্ন। ইকবাল সোবহান চৌধুরী। প্রশ্ন হলো, যদি নির্বাচন না হয় কেন নির্বাচন হচ্ছে না? আর যদি নির্বাচনের আয়োজন করা হয় তাহলে প্রশ্ন যদি উঠে যে এটা কি বাস্তবসম্মত হচ্ছে কিনা, তাহলে কোথায় যাওয়া হবে? নির্বাচন যে কোনো সময়, নির্বাচনের একটি প্রক্রিয়া যখনই হবে তখন নির্বাচন হতে হবে। এবং আজকে এখন সামনে আমাদের প্রশ্নটি কি? প্রশ্নটি হলো নির্বাচনটি যেন অবাধ হয়, স্বচ্ছ হয় এবং সবাই মিলে যেন সেই নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনটিকে গ্রহণযোগ্য করা যায়। আজকে সেই প্রশ্নে না গিয়ে আমরা নির্বাচন এই সময় হবে কি হবে না এই দিয়ে যদি বসে থাকি, তাহলে তো হরতালের সময় তাহলে পরীক্ষা বন্ধ থাকুক, আমাদের কাজকর্ম সব বন্ধ থাকুক, ব্যবসা বাণিজ্য সব বন্ধ থাকুক, তাহলে আমরা সবাই বসে থাকি। তাই আমি মনে করি এই ধরনের একটি আমাদের মানসিকতা না নিয়ে
আমাদেরকে দেখতে হবে যে নির্বাচনটি আমাদের কাছে আসছে, আমরা সেই নির্বাচনটাকে দেখতে চাই যেন স্বচ্ছ এবং অবাধ হয় এবং জনগণ যেন সেখানে সুষ্ঠুভাবে তাদের ভোট করতে পারে। অনেকেই সন্দেহ করছেন যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এটাকে ঠান্ডা করার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার একটা নির্বাচন দিচ্ছে, যদিও সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়ার কথা ছিল আরো বহু বছর আগে। এটা কি অন্যায়? কি আপনি যদি এই কৌশল যদি হয়, জনগণকে ভোটের অধিকার দিয়ে যদি শান্তি ফিরিয়ে আনার কৌশল যদি সরকার নেয়, তাহলে তো সরকার ভালো কাজ করছেন। সবাই তো চাচ্ছে নির্বাচনে যাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। তাজমেরি ইসলাম, একটি প্রশ্ন। ইকবাল সোবহান সাহেব বলেছেন অবাধ এবং স্বচ্ছ নির্বাচনের জন্য যে দরকার, নির্বাচনটা হওয়া উচিত, এটাই আমাদের কাম্য। কিন্তু এই অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য দেশের রাজনৈতিক বা সার্বিক পরিস্থিতি যা হওয়া উচিত, প্রশ্ন হলো সেরকম পরিস্থিতি আছে কি? তাহলে সরকারের কি প্রয়োজন? সরকারের দায়িত্বটা কি? সরকারের দায়িত্ব এখানে যাতে সুষ্ঠুভাবে এবং গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন হতে পারে সেই পরিবেশটা আগে সৃষ্টি করা, তারপর নির্বাচনটা দেওয়া। কিন্তু যে মিস্টার চৌধুরী বলছেন যে নির্বাচন যদি না দেয় তখন বলবেন যে নির্বাচন দিচ্ছে না, আবার দিলে আবার সেটা নিয়ে সমালোচনা করবেন, এটা কেমন কথা? নির্বাচন, যেটা আমি আগে বলছি, নির্বাচন দেওয়ার কথা কিন্তু অনেক আগে ছিল, সেটা হয় নাই। কিন্তু এমন সময় সরকার দিচ্ছেন যখন, যে প্রশ্নের কথা আমি অলরেডি বলেছি, যে আমার মনে হয় যদি সদিচ্ছা থাকে সরকারের, সদিচ্ছাই যদি থাকে যে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক ওয়েতে একটা নির্বাচন কাম্য সরকারের যদি হয়ে থাকে, তাহলে আমার মনে হয় আগের দেশের সার্বিক অবস্থাটাই সুস্থতার মধ্যে আনা দরকার এবং এটাই সরকারের চিন্তা করা। ধন্যবাদ আপনাকে। আবারও দর্শক সারিতে, দ্বিতীয় সারিতে ম্যাডামের কথা শুনে একটা কথা মনে পড়লো যে আসলে ইয়াং জেনারেশনকে যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ পলিটিক্স বা রাজনীতিটা কি, রাজনীতি কিন্তু রাজার নীতি, দেশ পরিচালনার জন্য একটা নীতি, জনগণকে কন্ট্রোল করার জন্য। কিন্তু ইয়াং জেনারেশনের উত্তরটা হবে এরকম, ম্যাডাম পলিটিক্সের মধ্যেই পলিটিক্স ঢুকে গেছে, মানে পলিটিক্স একটা নেগেটিভ ইস্যু হিসেবে আমাদের মনে স্থান করে নিয়েছে। পলিটিক্স একটা পজিটিভ ব্যাপার, পজিটিভ হতে পারে বা আমি বড় হয়ে একটা ভালো পলিটিশিয়ান হতে পারি, এই ধরনের চিন্তা ইয়াং জেনারেশনের মধ্যে খুবই কম। মূল প্রসঙ্গে কি বলবেন যে সিটি কর্পোরেশনের নির্বাচনকে ডক্টর ইসলাম বলছেন যে এটা ওনার কাছে বাস্তবসম্মত মনে হচ্ছে না, গ্রহণ করতে পারছে না। দেশের স্বার্থে, যদি জনগণের স্বার্থে সিটি কর্পোরেশন ভালো হয় তাহলে অবশ্যই করা উচিত, আর সংলাপের মাধ্যমে জনগণের স্বার্থে যেটা হবে, ভালোর জন্য যেটা হওয়া উচিত সেটা অবশ্যই করা উচিত। আমাদের জনগণের সবার এটাই চাওয়া, সবার কাছেই, বিরোধী দলীয় এবং সরকার, মানে দুপক্ষের কাছেই আমাদের এটাই চাওয়া। ধন্যবাদ আপনাকে। মাঝামাঝি একজন বা পাশে। আমরা সব সময় শুনে আসছি নির্বাচন মানে উৎসব। গত যে সংসদ নির্বাচন হলো তখনও কিন্তু আমাদের মাঝে উৎসব ছিল না, এবং আমার মনে হয় এখনও যদি এই পরিস্থিতিতে সিটি কর্পোরেশন নির্বাচন দুটি হয় সেটা আমাদের মাঝে উৎসব থাকবে না। এবং আমার প্রশ্ন মাননীয় সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে, যে নির্বাচনটা এখন হচ্ছে এটা কি আসলে আমরা উৎসব মুখরভাবে অংশগ্রহণ করতে পারবো? ধন্যবাদ আপনাকে। ইকবাল সোবহান চৌধুরী, খুব সংক্ষেপে যদি বলেন। আমি তো দেখছি যে ঢাকা শহরে বিভিন্ন বিলবোর্ড এবং সাইনবোর্ড এবং পোস্টারে ছেয়ে গিয়েছে। আমি ম্যাডামকে বলতে চাই সুষ্ঠু নির্বাচন হবে। বিএনপি কালকে যদি নির্বাচনে সিদ্ধান্ত নেয় যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তাহলে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক, প্রতিযোগিতামূলক একটি নির্বাচন হবে এবং ঢাকাবাসী অত্যন্ত স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের মনোনীত ব্যক্তিকে ভোট দিয়ে এই ভোটকে একটি উৎসব মুখর ভোট করে এই ঢাকা শহরে একজন মেয়র, দুজন মেয়র নির্বাচিত। ধন্যবাদ আপনাকে। শওকত মাহমুদ। আমি কয়েকদিন আগের একটা অভিজ্ঞতার কথা বলি, যে বাংলাদেশ ক্রিকেট দল কোয়ার্টার ফাইনালে গেছে, দুই রাজনৈতিক দলই কিন্তু একটা বিজয় মিছিল করার জন্য তাদের আহ্বান জানিয়েছে। তা আমিও প্রেস ক্লাবের সামনে থেকে একটা বিজয় মিছিল, ছোট মিছিল কিন্তু বের করলাম। কিছুদূর যেতেই কিন্তু পুলিশ আটকালো। বিজয় মিছিলের স্লোগান ছিল যে দেশনেত্রীর পক্ষ থেকে বাংলাদেশ দলকে ধন্যবাদ। বলে যে এই স্লোগান কেন দিচ্ছেন? এই স্লোগান দিয়ে বিজয় মিছিল করা যাবে না, মিছিল সেখানেই শেষ। এখন একটা নির্বাচন দিয়েছেন, এই নির্বাচন একতরফাভাবে ঘোষিত হয়েছে। যখন আমরা নির্বাচন চেয়েছি, চাইতে চাইতে আমরা মানে ক্লান্ত হয়ে গেছি, তখন নির্বাচন দেননি। এমন সময় নির্বাচন দিয়েছেন, এটা একটা চাতুরীপূর্ণ নির্বাচন, যাতে করে বিরোধী দলের আন্দোলনকে বিভ্রান্ত করা যায়। আমি বলছি এই নির্বাচন কোনোভাবেই অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। আমি যদি বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে একটা মিছিল করার সুযোগ না পাই, তাহলে সেই নির্বাচনে আমি ক্যাম্পেইন করব কিভাবে? এটা নিয়ে তো আমার মাথায় ঢুকছে না। এবং আমি মনে করি এই নির্বাচনটি সরকার একতরফাভাবে ঘোষণা করেছে, এবং যেটা আলোচনার মধ্য দিয়ে যদি এরকম হতো, যে আমি সবসময় বলি যে এটা
অংশগ্রহণমূলক নির্বাচনটি হচ্ছে বড় বিষয়। মিস্টার মোহাম্মদ, আপনার কি মনে হয় যদিও সিটি কর্পোরেশন নির্বাচন দলীয়ভাবে হয় না, কিন্তু আমরা দেখি যে প্রকাশ্য সমর্থন হয় সেটা, হ্যাঁ, আপনার কি মনে হয় যে বিএনপির কারো এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত? না, আমি তো মনে করি যে নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোনো পরিবেশ নেই, এমনকি রাজনৈতিক তৎপরতা চালানোর পরিবেশ যেখানে নাই সেখানে নির্বাচনে অংশ নেওয়ার পরিবেশ কিভাবে আসবে? দ্বিতীয়ত, ইকবাল সোবহান চৌধুরী সাহেব বলেছেন যে অনেক ব্যানার পোস্টার দেখছেন। ব্যানার কি? হাজী সেলিমের ব্যানার, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমি হারিভাবে, মানে আওয়ামী লীগের যারা মনোনয়ন প্রার্থী, আওয়ামী লীগ ইতিমধ্যে মনোনয়ন ঘোষণা করে, তাদেরই ব্যানার, আর কারো তো ব্যানার নাই, অন্য কোনো দলের তো ব্যানার নাই। আমাদের নির্বাচনটি একটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে, এবং এটা আমি মনে করি যে সরকার একটি রাজনৈতিক চাতুরীপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে। এটা কি কোনো বাধা আছে? কেউ হাজী সেলিম সাহেব দিয়েছেন, শওকত মাহমুদ সাহেব যদি কালকে বিলবোর্ড টাঙান, তাহলে কি কোনো বাধা আছে? জায়গা নাই তো। আরেকটি জিনিস আমি একটু কোশ্চেন করতে চাই। শওকত মাহমুদ সাহেব বললেন যে তারা যে প্রসেশনটি বের করেছিলেন এবং সেটি নাকি বাধাপ্রাপ্ত হয়েছে। সেদিনের সারা দিনের টেলিভিশনের নিউজ এবং পত্রিকার নিউজ যদি দেখেন তাহলে দেখবেন যে বিএনপির পক্ষ থেকে তারাই একমাত্র প্রসেশন বের করেছিলেন এবং সেখানে কোনো বাধা দেওয়া হয়নি। সেটা হলো পত্রিকার এবং মিডিয়ার নিউজ। এবং তিনি যদি একজন মিডিয়ার ব্যক্তিত্ব হয়ে যদি মিডিয়াকে বিশ্বাস না করতে চান, চ্যালেঞ্জ করতে চান, আমার কিছু বলার নেই। খুশি কবির, আমি মনে করি নির্বাচন অবশ্যই হওয়া দরকার। সিটি কর্পোরেশন, লোকাল গভর্নমেন্ট, যেটা আগেও লোকাল গভর্নমেন্ট হয়েছিল, তখন লোকাল গভর্নমেন্ট কিন্তু এই আওয়ামী লীগের আমলের যখন 2009 ওনারা যখন জয়ী হয়েছেন তারপরেও কিন্তু হয়েছে, তখন কিন্তু অনেক বিএনপি প্রার্থী, কেন লোকাল গভর্নমেন্টে তো এটা পার্টি ওয়াইজ তো হয় না, কিন্তু তাদের প্রার্থী অনেকেই নির্বাচিত হয়েছেন, সংখ্যায় কিন্তু কম না। একটা সিটি কর্পোরেশনে মেয়র থাকবে না আর একটা সিটি কর্পোরেশন চলবে, ডিসিশন হবে না, এটা হতে পারে না। এখানে নির্বাচন হতেই হবে। সরকার যেভাবে নির্বাচনটা দিতে চাচ্ছে বলে সরকার এখন যেভাবে নিতে না, অভিযোগ যেটা করছে, অভিযোগ সবসময় থাকবে। আমরা যদি দেখে আসি, অতীত তোলা উচিত না বলা হচ্ছে, কিন্তু কোন সময় যে দলই হারে তারা পার্লামেন্টে যায় শুধুমাত্র ওদের এরকম কিছু মনে হচ্ছে যে সরকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য একটা নির্বাচন ঘোষণা করেছে। আমার মনে হয় যে নির্বাচন যে কোনো কারণে হোক, নির্বাচন সিটি কর্পোরেশনে হওয়া উচিত। আর আমি একটু মনে করে দিতে চাই, যখন মহিউদ্দিন সাহেব চট্টগ্রাম ইলেকশন করেছিলেন লাস্ট টাইম, তখন মাঝে ভোট বন্ধ, মানে গোনাটা বন্ধ করা হয়েছিল। উনি পাবলিককে নিয়ে যখন ঘেরাও করলেন, তারপরে আবার ভোট গোনা শুরু হয়ে গেল এবং প্রমাণ হলো যে উনি জিতেছেন। নির্বাচন এমন একটা জিনিস, গণতন্ত্র এমন একটা জিনিস, পাবলিক যদি সাথে থাকে, যেই দাঁড়াক না কেন, পাবলিক সাথে গিয়ে তারা অবশ্যই তারা পরিষ্কারভাবে চাইতে পারে যে আমাদের নির্বাচনের এখানে কারচুপি হচ্ছে কিনা, এখানে কোনো ভুল হচ্ছে কিনা, এবং নির্বাচনী কোনো নিয়ম লঙ্ঘন হচ্ছে কিনা, এইগুলো করতে পারে, আর এগুলো করা উচিত। আমি মনে করি যে এটা অনেক দেরিতে হচ্ছে, কিন্তু এটা হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। পরের প্রশ্নে যাচ্ছি, ফারহানা মাহবুব পরের প্রশ্ন করবেন। আমার প্রশ্নটি হলো, রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ নেই কেন? শ্রদ্ধাবোধ, আপনি কি ধরনের শ্রদ্ধাবোধ আশা করছেন? এই যে এত অস্থিরতা, এটা কিসের জন্য? সবার যদি রাজনীতিবিদদের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতো, তাহলে তো দেশে মানে অস্থিরতার সৃষ্টি হতো না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ডক্টর তাজমেরি ইসলাম। চমৎকার একটি প্রশ্ন, এত অস্থিরতা কেন? আসলে রাজনীতিবিদদের যেটা ফান্ডামেন্টাল যে জিনিসটা, সেটা হলো সহনশীলতা। আমি তোমার সাথে একমত যে সহনশীলতা তাদের কাছ থেকে অনেক আগেই বিদায় নিয়েছে, নাম্বার 1। নাম্বার 2, আরেকটি জিনিস, সেটা হলো যিনি ক্ষমতায় যান তিনি ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চান, বাই হুক আর বাই ক্রুক ক্ষমতা ধরে রাখতেই হবে। এই টেন্ডেন্সিটাই তাদের পরস্পর থেকে শ্রদ্ধাবোধ একেবারেই উড়িয়ে দিয়েছে। যে আমি মনে করি তাদের গণতান্ত্রিকভাবে থাকতে হলে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং একজনদের সব কিছু ক্ষমতা আঁকড়িয়ে ধরার থাকতে পারে না, এই উদারতাটা, উদার মানসিকতাটা তাদের সৃষ্টি হওয়া উচিত। তা না হলে রাজনীতিতে ভালো কোনো জিনিস আমরা আশা করতে পারছি না। ধন্যবাদ আপনাকে। খুশি কবির, আসলে কি শ্রদ্ধাবোধ নেই? আমরা যেটা শুনছি দেখছি, সেখানে মনে হচ্ছে শ্রদ্ধাবোধ নেই। তো এখানে আমরা মনে করি যে, আমি আসলে ডক্টর তাজমির ইসলাম যেটা বলেছেন
যে দলই হোক না কেন তারা যদি ওই যেটা হলো একটা গণতান্ত্রিক একটা রূপরেখা, গণতান্ত্রিক চর্চা, জবাবদিহিতা সব কিছুই যদি থাকে তাহলে কিন্তু যে দলই থাকুক না কেন, দল আসবে জনগণের ভোটের মাধ্যমে এবং জনগণের মধ্যে পছন্দ হতে পারে এই দলকে, ওই দলকে পছন্দ হতে পারে এবং কোনো কোনো সময় এই সুইং করে ওই দলের দিকে এটা যেতে পারে। তো আমরা যে ধরনের বক্তব্যগুলো শুনি বা দেখি যেটা ব্যক্তিগত আক্রমণে অনেক সময় চলে যায়, আমি দুই পক্ষ থেকেই বলছি, আমি এখানে এক পক্ষ বলছি না, আমি দুই পক্ষই দেখছি যে এই ধরনের শ্রদ্ধাবোধ নাই। সেই কারণে যে একজন আমাদের একটা বোন বলছিল যে আমরা এখন রাজনীতিকে কেন আমরা ভালো চোখে দেখছি না, পজিটিভলি দেখছি না কেন, এই কারণগুলোতেই পজিটিভলি দেখা হচ্ছে না। আপনাকে দেখি আবারও একটু দর্শকদের কাছে যাই। একটা জিনিস বলবো যে আগে কিন্তু রাজনীতি যারা করতেন তারা কিন্তু শ্রম দিয়ে ছাত্র জীবন থেকে খেটে খুঁটে রাজনীতি করে তারা একটা পর্যায়ে পড়তো। এখন হলো ব্যবসায়ীরা এসে টাকা দিয়ে তারা কিন্তু রাজনীতিতে ঢুকে যাচ্ছে, তারা কিন্তু ওই প্রসেসের মধ্যে আসেনি। সেটার জন্য রাজনীতির সর্বশেষ সারিতে একজন নারী হাত তুলেছেন। বর্তমান বাংলাদেশে দেখা যাচ্ছে রাজনীতি শুধু বিএনপি আর আওয়ামী লীগ। ওই প্রেক্ষিতে বলা যায় যে যখন একটা দল ক্ষমতা আসে তখন আরেকটা দলের সাথে এরকম একটা আচরণ করে, পরবর্তী দলটা ভয়ে থাকে যে যেভাবেই আসার দরকার মানে আসতেই হবে ক্ষমতায়, এই একটা জিনিস। আরেকটা জিনিস হলো টক শোগুলোতে দেখা যায়, সংলাপ কিংবা টক শোগুলোতে দেখা যায় যে বিরোধী দল বলুক আর যে দল ক্ষমতাশীল দল যারাই থাকে তারা দেখা যায় যে তাদের যে অন্যায়টা, যে অপরাধ হচ্ছে উভয় কিন্তু অন্যায় করছে, কিন্তু যখন ওই বিষয়টা সামনে চলে আসে তখন তারা এড়িয়ে যায়। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। প্যানেলে ফিরে আসি, শওকত মাহমুদ। পারস্পরিক শ্রদ্ধাবোধের যে কথাটি বলা হলো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এই জায়গায় যে মানে অভাবটা, সেই অভাবটার কারণেই কিন্তু রাজনীতিতে একটা বড় ধরনের আমি বলবো যে একটা মতানৈক্যের বা ভেদরেখা তৈরি হয়েছে। আমাদের সংবিধানের যে মুক্তিযুদ্ধের ঘোষণা মুজিবনগরে গৃহীত হয়েছিল, সেই ঘোষণায় বলা হয়েছিল যে বাংলাদেশের জনগণ 3টি লক্ষ্যকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করছে। এক হচ্ছে সাম্য প্রতিষ্ঠা, 2 হচ্ছে মানবিক মর্যাদা হিউম্যান ডিগনিটি প্রতিষ্ঠা, তৃতীয়ত হচ্ছে সামাজিক ইনসাফ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। বিশ্বের বিভিন্ন ফরাসি বিপ্লবের ঘোষণায় বা আমেরিকান বিপ্লবের ঘোষণায় কিন্তু এই কথাগুলো আছে, সাম্য, মানবিক মর্যাদা এবং আপনার সামাজিক বিচার। এরও আগে প্রায় 1500 বছর, 1500 সালে আর যাব না এখন, আমি জাস্ট একটা কথাটা বলছি, এই কথাটা খুব ইম্পর্টেন্ট জানা। 1500 বছর আগে যখন পবিত্র কোরআন শরীফ নাজেল হয় তখন সূরা হুজুরাতে আপনারা লক্ষ্য করে দেখবেন সেখানে আল্লাহ বলেছেন, আমি ছোট্ট কথা বলেছেন যে আসলে যে মানে কেউ কথা বলতে সেখানে তিনি বলেছেন যে নারী অপর নারী সম্পর্কে দুর্নাম করে সে নারী হয়তো জানে না যে তার সম্পর্কে দুর্নাম করছে সে তার চাইতে উত্তম একটি ব্যক্তিত্ব, এবং যে নারী অপর নারী সম্পর্কে কলঙ্কময় রটনা করে সে যেন নিজেই গুনাহের বোঝা নিজের কাঁধে টেনে নেয়। কথাগুলো বলছে এই কারণে আমাদের ইতিহাসের শিক্ষা এবং আমাদের যে সভ্যতা যেই সব ভিত্তির উপর দাঁড়িয়ে আছে আমরা সেইগুলোকে আমরা এখন ভুলে যাচ্ছি। আমরা যদি এগুলো আমরা সঠিকভাবে আমরা এগুলো পারস্পরিক শ্রদ্ধাবোধ ফিরিয়ে আনতে পারি, আমরা মনে করি যে আমাদের রাজনীতিতে সত্যিকার অর্থে একটা গুণগত। ধন্যবাদ আপনাকে। ইকবাল সোবহান চৌধুরী। দেখুন, শ্রদ্ধাবোধ তো একটি অনুভূতি এবং সেই অনুভূতিটি আসে শিষ্টাচার থেকে, দায়িত্ববোধ থেকে এবং একে অপরের প্রতি যে তার প্রতি যে আচরণ তার মধ্য দিয়ে। আজকে একটি মিথ্যা একটি জন্মদিন যদি পালন করেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত দিবসে, তাহলে শিষ্টাচার কোত্থেকে আসবে? যখন একজন প্রধানমন্ত্রী মা হিসাবে যান আরেকজন মাকে তার সন্তান হারার সময় সান্ত্বনা দিতে, সমবেদনা জানাতে, সেখানে যদি তাকে শিষ্টাচার বহির্ভূত আচরণ মোকাবেলা করতে হয় তাহলে আমাদের শিষ্টাচার কখন আসবে? তার চেয়েও বড় প্রশ্ন, রাজনৈতিক দলের নেতা নেত্রীদের প্রতি একে অন্যের প্রতি যে শিষ্টাচার, তার থেকে বড় প্রয়োজন হলো দেশের মানুষের প্রতি আমরা শিষ্টাচার করছি কিনা। আজকে মানুষকে অগ্নিদগ্ধ করে
শিশুদের শিক্ষার্থীদের জীবনকে বিষিয়ে দিয়ে আমরা কি শিষ্টাচার আমরা করছি? একজন বললেন নতুন প্রজন্মের তারা কি শিখছেন আমাদের কাছ থেকে। আজকে আমি মনে করি আমাদের নেতানেত্রীদের অন্তত নিজের দিকে তাকাতে হবে এবং ভবিষ্যতের জন্য আমাদের রোল মডেল হওয়ার চেষ্টা করতে হবে। ধন্যবাদ আপনাকে ইকবাল সোবহান চৌধুরী। আমি একই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্যানেলে বাকি তিনজনকেও। ধন্যবাদ রইল দর্শক হিসেবে আপনারা যারা প্রশ্ন করেছেন, মতামত দিয়েছেন, আপনাদের সবাইকে। আর এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য চ্যানেল আই এবং বিয়াম ফাউন্ডেশনকেও অসংখ্য ধন্যবাদ। বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটিও আমরা ঢাকাতেই করব। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।